নমস্কার, আমি মানিক। তোমাদেরকে লিটারেচার স্টার্ট অ্যাট হোম চ্যানেলে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনায় রয়েছে পেপার 1। আমরা এই পেপার 1 নিয়ে আলোচনা করছি, যেহেতু এনসিএনএট এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে এবং পেপার 1-এর আমরা অলরেডি দুটো লেকচার করে ফেলেছি। একটি রয়েছে সিলেবাস রিলেটেড এবং আরেকটি হচ্ছে ইউনিট 1 টিচিং অ্যাপটিটিউড নিয়ে। আজকের হচ্ছে ইউনিট 1 টিচিং অ্যাপটিটিউডের দ্বিতীয় অংশ। এই দ্বিতীয় অংশে আমরা টিচিং অ্যাপটিটিউড রিলেটেড সমস্ত তথ্যগুলিকে সাম আপ করব এবং আমাদের নেক্সট লেকচারটায় থাকবে কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ এবং দেখব গত পরীক্ষাগুলিতে কেমন ধরনের কোয়েশ্চেন এসেছে এবং তার যুক্তিযুক্ততা নিয়ে আলোচনা করে আমরা পরবর্তী ইউনিটে এগোবো। থ্যাংক ইউ। তো চলো স্লাইড দেখি। আজকের আলোচনায় যে বিষয়গুলি রয়েছে, প্রথমত রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নার্স অ্যান্ড টিচার্স, অর্থাৎ শিক্ষার্থী ও শিক্ষকের চারিত্রিক বৈশিষ্ট্য। তারপরে রয়েছে টিচিং মডেলস, অর্থাৎ শিক্ষার নকশা বা আদর্শ। এরপর ইভ্যালুয়েশন সিস্টেম, ফাংশন অ্যান্ড ক্লাসিফিকেশন, অর্থাৎ মূল্যায়ন পদ্ধতি, কার্যকারিতা ও তার শ্রেণীবিভাগ। তারপরে টিচিং এইডস, বেনিফিটস অ্যান্ড টাইপস, শিক্ষায় সাহায্যকারী উপাদান, তাদের উপকারিতা ও তাদের প্রকারভেদ আমরা দেখব। অবশেষে তোমাদের সামনে রাখবো কি ইনফরমেশন অ্যাবাউট টিচিং, অর্থাৎ কিছু শিক্ষা রিলেটেড কিছু তথ্যসমূহ। প্রথম, ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নার্স। Good learners are persistent and their learning is continuous. একজন ভালো শিক্ষার্থী তার অধ্যাবসায়, অর্থাৎ কোনো কিছু শিক্ষা গ্রহণের জন্যে তার ধৈর্য শক্তি, ডিটারমিনেশন থাকবে প্রবল এবং তার শিক্ষা অর্জন হবে অনবরত, কন্টিনিউয়াস, কখনো থেমে থাকবে না। They share their knowledge with others and do not restrict it to just themselves. They know very well that knowledge increases by sharing. তারা ভালো করে জানে যে জ্ঞান বিতরণের মাধ্যমেই আমাদের মধ্যে সেই জ্ঞানের বিস্তার ঘটে, অর্থাৎ তার স্থায়িত্বতা তখনই সম্ভব যখন আমরা আমাদের জ্ঞানটাকে প্রতিফলিত করব। আর তারাই হচ্ছে একমাত্র বেস্ট স্টুডেন্ট যারা এই আদান প্রদানে বিশ্বাসী থাকে। তারপরে দে আর ফ্রি ফ্রম নেগেটিভ ইমোশনস হুইচ রেস্ট্রিক্ট আদার্স ফ্রম লার্নিং সাচ এজ অ্যাঙ্গার, জেলাসি, গ্রিড অ্যান্ড সো অন। ছাত্রছাত্রীদের মধ্যে যদি কারোর মধ্যে এই গুণগুলি দেখা যায়, অর্থাৎ রাগ এবং কোনো কিছুর প্রতি প্রতিহিংসা পরায়ণতা, লোভ ইত্যাদি যদি থাকে একটা ছাত্রের মধ্যে অন্য ছাত্রের থেকে, তাহলে কিন্তু তার যে শিক্ষা অর্জনের ক্ষেত্রে একটা বিরাট বড় বাধার সম্মুখীন হতে হয়। তারপরে দে আর অলওয়েজ কিউরিয়াস টু লার্ন। গুড লার্নার্স সবসময় তাদের মধ্যে কৌতূহল থাকে শেখার, সামথিং দে ডু নট নো, যেগুলো তাদের মধ্যে এখনো জানা হয়নি। They always find time for reading, analyzing and evaluating the information they have gathered. তাদের মধ্যে যথেষ্ট পরিমাণ সময় থাকে, তারা কখনো সময়ের অপচয় করে না। তাই যে টাইমটুকু তারা পায় তার মধ্যে তারা পড়াশোনা করে এবং সেই পড়াশোনাকে তারা বিশ্লেষণ করে এবং অবশেষে তাদের মূল্যায়ন করতে হয়। They have a lot of questions. এ গুড লার্নার, একজন ভালো যদি শিক্ষার্থী হয়, তার মধ্যে সব থেকে আরও একটি বড় গুণ হচ্ছে প্রশ্ন করা, অর্থাৎ যদি কোনো বিষয়ে প্রশ্নই না আসে তাহলে ডাউটটা কী করে ক্লিয়ার হবে। তাই আর একটি বড় গুণ হচ্ছে এদের, দে হ্যাভ আ লট অফ কোয়েশ্চেন্স। তারপরে দে হ্যাভ দ্য কোয়ালিটি টু অ্যাসোসিয়েট নিউ নলেজ উইথ হোয়াট দে নো অলরেডি। তাদের মধ্যে একটা বিশেষ বড় ক্ষমতা, তা হচ্ছে অ্যাসোসিয়েট করা, সংযোগ স্থাপন করা, কিসের? নতুন জানা তথ্যের সাথে পুরনো সব তথ্যের মিল ঘটিয়ে। ঠিক আছে, এবারে ক্যারেক্টারিস্টিক্স অফ টিচার।
A teacher is well qualified and knowledgeable by which he or she tackles the class confidently. একজন শিক্ষকের মধ্যে তাদের গুণ অর্থাৎ কোয়ালিফিকেশন এবং তাদের জ্ঞান এগুলি যেন সব দিক থেকে পরিপূর্ণ থাকে, আর তাহলেই যখন ক্লাস তিনি অ্যাটেন্ড করবেন, যখন তিনি পড়াবেন, তার মধ্যে সেই সেই পজিটিভিটি এবং সেই কনফিডেন্ট মনের মধ্যে যে একটা সাহস তা দেখা যাবে। দ্বিতীয়, মোটিভেট স্টুডেন্টস ইন সাকসিড লাইফ। একজন ভালো শিক্ষক তিনি পারেন একটা ছাত্রের জীবনটাকে, তার যদি ফ্রাস্ট্রেশন জীবন থাকে সেখান থেকে দূর করে তাকে মোটিভেটের মাধ্যমে তাকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়া। তারপরে প্ল্যানস দ্য কোর্স কন্টেন্ট কনসিডারিং দ্য পিস অ্যান্ড ক্যাপাসিটি অফ স্টুডেন্টস। একজন শিক্ষককে তার বিষয় নিয়ে অধিক এক্সপেরিমেন্ট করতে হয় এবং সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে যে প্ল্যানটা উঠে আসে সেই প্ল্যানটাকে তিনি কিন্তু পরিচালিত করে। তারপর প্রেজেন্টস দ্য লার্নিং ম্যাটেরিয়াল ইন অ্যান ইন্টারেস্টিং ম্যানার। একজন ভালো শিক্ষক তিনি যে এক্সপেরিমেন্টের ফলে তিনি যে তথ্য অর্জন করেছেন সেই তথ্য অর্জনের একটুও কৃপণতা না করে তিনি সবটুকুই দিয়ে দেয়, ঠিক আছে। এবং তারপরে দেখছি এ টিচার ইজ এ লাইফ লং লার্নার। একজন শিক্ষক ও আর একজন শিক্ষার্থী, তাই তাকে বলা হয়েছে হি ইজ এ লাইফ লং লার্নার, অ্যান্ড তার জন্যই হি কিপস অন আপডেটিং হিমসেলফ কন্টিনিউয়াসলি, আর তার জন্যই মানুষ প্রতিনিয়ত তাকে আপডেট করছে। তারপরে হ্যাজ পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড এ গুড সেন্স অফ হিউমার। একজন টিচার কখনো তার ছাত্রের মধ্যে ঋণাত্মক বা নেগেটিভ অ্যাটিটিউড আনবে না। একটা ছেলে যদি কোনো কারণে তার পড়াশোনা করতে পারেনি বা হোমওয়ার্ক করতে পারেনি, তাকে অবশ্যই তার সাথে শাসন করতে হবে, কিন্তু তার কারণটাকে যথার্থ বিচার করে তাকে মোটিভেট করে তাকে নেগেটিভলি তাকে কোনো উদ্দীপকের সাহায্য নিয়ে তাকে চাপিয়ে দেওয়া এটা না করে, ওকে। তারপরে আরেকটা বড় কথা হচ্ছে সেন্স অফ হিউমার। একজন টিচারের মধ্যে এই জিনিসটা আরও একটি মহৎ গুণ থাকা অবশ্যই উচিত, কারণ আমরা জানি যে শিক্ষা আমরা পাঠদান করে আমরা অধ্যয়ন করে পাই, সে শিক্ষার মধ্যে যদি আমাদের প্লিজার, আমাদের এন্টারটেনমেন্ট ইফেক্টটা যোগ করে দেওয়া হয়, তাহলে কিন্তু ওই শিক্ষা জীবনের শিক্ষা হয়ে যায়। তাই জন্য সেন্স অফ হিউমার আরও একটি বড় গুণ টিচারদের। আর রোল মডেল ফর স্টুডেন্টস। একজন টিচারকে ফলো করে অনুসরণ করে সমগ্র ক্লাসের স্টুডেন্টগুলি একটা আদর্শ হিসাবে স্যারকে দেখবেন। যদি সেই স্যারের মধ্যে সেই ক্যাপাসিটিগুলি থাকে, তাহলেই তিনি মহানুভব এর বাতাবরণে ঢাকা পড়বেন। তারপরে তাই তিনি হচ্ছেন একজন রোল মডেল। অলওয়েজ কিন ইন অ্যাকসেপ্টিং ফিডব্যাক। একজন টিচারের উচিত জানা যে তার শিক্ষাদানের, তিনি যে শিক্ষাদানটা করছেন সেটা কি আদৌ সঠিকভাবে হচ্ছে না কোথাও ভুল ত্রুটি হচ্ছে। তাই শিক্ষক সবসময় চেষ্টা করে তার ফিডব্যাকটা নিতে, ওকে। এবং অনেক সময় দেখা যায় অনেক শিক্ষককে ছাত্ররা ক্রিটিসিজম করে, সমালোচনা করে, এবং একজন গুড টিচার যিনি সেই সমালোচনাগুলোকে নিজের মধ্যে কিন্তু বুকের মধ্যে নেবেন এবং সেগুলোকে নিয়ে আরও ডিপারভাবে আলোচনা করবেন এবং সেই সমস্ত যে সমস্ত ত্রুটি রয়েছে নিজের মধ্যে সেগুলিকে সঠিক করে নেওয়ার চেষ্টা করবে। এরপরে টিচিং মডেলস, অর্থাৎ যে কোনো শিক্ষক, যে কোনো শিক্ষিকাকে তাকে যদি কোনো বিশেষ সমাজের মধ্যে পড়াতে হয়, তাহলে তাকে একটা পদ্ধতির মধ্যে দিতে হয় বা টিচিং মডেলস। এই টিচিং মডেলসকে 4টি আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে। সেই 4টি ভাগেরও আবার ভাগ রয়েছে। প্রথমে চলে আসি, সেটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন মডেল। বুঝতেই পারছো কথা থেকে একটা সামাজিক কথোপকথনের মাধ্যমে যে মডেলটা তৈরি হবে। আর এইরকম মডেল হয়ে থাকে গ্রুপ ইনভেস্টিগেশন বাই জন ডিউই, হারবার্ট থালেম। এই গ্রুপ ইনভেস্টিগেশন এটা কার এই মতবাদ? জন ডিউই এবং হারবার্ট থেলম। এছাড়া রয়েছে সোশ্যাল ইনকোয়ারি মডেল। এই মডেলটির
প্রদ্যোক্তা হচ্ছেন বেঞ্জামিন কক্স অ্যান্ড বাইডেন। তারপরে বিহেভিয়ার অল্টারিং মডেলস, অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের নতুন বা নব পরিবর্তন কিভাবে সম্ভব? এক হচ্ছে যে মেথডটা এখানে অ্যাপ্লাই করা হবে সেটা হচ্ছে মাস্টারি লার্নিং বাই বেঞ্জামিন ব্লুম অ্যান্ড জেমস ব্লক। তোমরা নামগুলো নিশ্চয়ই স্লাইডে দেখতে পাচ্ছ, তাই কোথাও যদি আমার বলতে স্পিডি হয়ে যাচ্ছে অর্থাৎ দ্রুততার সহিত যদি বলছি, তাহলে অবশ্যই স্লাইডটাকে দেখে তোমরা কিন্তু নোটবুক ব্যবহার করবে, কারণ এই ধরনের মেথড কে কি করেছে এটা একটা শর্ট কোয়েশ্চেন, বুঝতেই পারছো মাল্টিপল কোয়েশ্চেন হয়ে থাকে আমাদের পেপার ওয়ানে, যখন না কেন এগুলোকে ক্লিক করতে পারে। এরপরে হচ্ছে ডাইরেক্ট ইনস্ট্রাকশন, আর এটা করেছেন টম গুড, জিগি জিগলম্যান অ্যান্ড আদার্স। এছাড়া রয়েছে সোশ্যাল লার্নিং বাই আলবার্ট বান্ডুরা, কার থোরেসন অ্যান্ড আদার্স। এটাও একটি গুরুত্বপূর্ণ সোশ্যাল ইন্টারাকশন। তারপরে হচ্ছে প্রোগ্রামড স্কেডিউল বাই বি.এফ. স্কিনার, এটাও একটা বিহেভিয়ার অল্টারিং টেকনিক মডেল। তারপরে হচ্ছে ইনফরমেশন প্রসেসিং মডেলস, অর্থাৎ তথ্য পরিবহনকারী। এগুলোর মধ্যে কোনগুলি গুরুত্বপূর্ণ? এক হচ্ছে ইন্ডাকটিভ থিঙ্কিং বাই হেলডা টাবা, অর্থাৎ একটা চিন্তাধারা যেটার মধ্যে থাকবে যে আমরা তথ্য কালেক্ট করে সেই তথ্যের মধ্য থেকে কিছু ভিত্তি গঠন করে আমাদের এক্সপ্রেশন প্রকাশ করা। এইরকম ইন্ডাকটিভ থিঙ্কিং কে করেছেন হিলডা টাবা, ব্রুস জয়েস। তারপরে হচ্ছে কনসেপ্ট ইকুইপমেন্ট অ্যাটেনমেন্ট, এটা করেছেন জেরাম বার্নার, ফ্রেড লাইটহল অ্যান্ড আদার্স। তারপরে রয়েছে মেমোনিক্স, আর এটা করেছেন মাইকেল প্রিসলি। এরপর অ্যাডভান্স অর্গানাইজার্স, এটা করেছেন ডেভিড আশুভিল, নিউটন অ্যান্ড আদার্স। এই অ্যাডভান্স অর্গানাইজার্স কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে সায়েন্টিফিক ইনকোয়ারি, এটা করেছেন জোসেফ স্কিউবা। তারপরে রয়েছে ইনকোয়ারি ট্রেনিং বাই ডেভিড সাচম্যান। ওকে, এছাড়া আরও অনেক রয়েছে। তারপরে চলো লাস্ট পার্টে অর্থাৎ চতুর্থ ওয়ান, সেটা হচ্ছে পার্সোনাল বেসিস মডেলস। পার্সোনাল বেসিস মডেলের মধ্যে রয়েছে নন ডাইরেক্টিভ মডেল, যেটা করেছেন কার্ল রজার্স। তারপরে রয়েছে এনহ্যান্সিং সেলফ এস্টিম বাই আব্রাহাম মাসলো। তারপরে রয়েছে রিল্যাক্সেশন অ্যান্ড স্ট্রেন্থ বাই ফিটজপলস অ্যান্ড ডাব্লিউ স্ক্রুজ। তারপরে রয়েছে ক্রিয়েটিভ মডেল বাই উইলিয়াম কটন। যদি কারোর এইগুলিকে লিখতে খুব অসুবিধে হচ্ছে বা অর্থাৎ তোমরা পজ করে লিখতে পারছো না বা কোনো সমস্যা দেখা দিচ্ছে, তাহলে ডেসক্রিপশন বক্সে দেখো, ওখানে আমার টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম লিঙ্কে তোমরা জয়েন করো। সেইখানে তোমরা কিন্তু যদি আমাকে বলো যে এগুলো স্লাইড দরকার, তোমাদেরকে কিন্তু আমি পিডিএফ আকারে মেটেরিয়ালগুলো দিয়ে দিতে পারবো। নেক্সট চলো, এরপরে আসি ইভালুয়েশন অর্থাৎ মূল্যায়ন। মূল্যায়নটা কি? এটা হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেস অর্থাৎ ধাপ ওয়াইজ একটা পদ্ধতি, যেটার মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের কর্ম সম্পাদন, এবং সেই কর্ম সম্পাদনের পরে যে ফলাফলটা বের হয় টিচিংয়ের ক্ষেত্রে, সেই ফলাফলটিকে বলা হয় রেজাল্ট, এবং যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে বলা হয় ইভালুয়েশন। এই ইভালুয়েশন সাহায্য করে শিক্ষকদেরকে বুঝতে ছাত্রছাত্রীদের কি প্রয়োজন এবং ছাত্রছাত্রীদের লক্ষ্য এবং তাদের কর্মক্ষমতা ইত্যাদি। তারপর এবারে ইভালুয়েশন এর ফাংশন দেখবো, তার কাজ কি কি। প্রথম হচ্ছে ফিডব্যাক, অর্থাৎ ইভালুয়েশনের মাধ্যমে টিচার এবং স্টুডেন্ট তারা দেখতে পারে যে তাদের এই যে টিচিংটা তারা করছেন তার কোনো ইম্প্যাক্ট কি ফেলছে। এছাড়া মোটিভেশন, অর্থাৎ এই মোটিভেশন ছাড়াও কিন্তু কখনো সম্ভব নয়, কারণ মোটিভেশন একমাত্র পারে যে কোনো মানুষকে তার সঠিক স্থানে পৌঁছে দিতে। তারপরে হচ্ছে বেটার গাইডেন্স, ক্রুশিয়াল ফর গ্রোথ অফ পিপলস। যদি কাউকে সঠিকভাবে
আমরা যদি সঠিকভাবে পথপ্রদর্শিত করতে পারি কোনো ছাত্রছাত্রীকে, তাহলে সেই ছাত্রছাত্রীর সাকসেস অবশ্যই আসবে। কারণ তারা চায় তাদের মধ্যে যদি কেউ যদি স্যারেদের মধ্যে কেউ যদি তাদের সাথে যোগাযোগ করে রাখে এবং তাকে যদি মোটিভেশনাল হিসাবে তার সাপোর্ট করে, তাহলে তার হচ্ছে এই বেটার গাইডেন্সটা আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস। তারপর রয়েছে রিমেডিয়ান, অর্থাৎ ইট হেল্পস ইন লোকেটিং দ্য এরিয়া দ্যাট রিকোয়ার রিমেডিয়াল মেজার্স। এর মাধ্যমে কোন জায়গায় আমাদেরকে আপৎকালীন যে প্রস্তুতি, যেরকম মনে হচ্ছে কোনো বিশেষ পরীক্ষা যেটার আমরা যদি বলতে পারি যে ওই পরীক্ষা চলাকালীন বা ওই ছাত্রছাত্রীরা যে সমস্ত ত্রুটিগুলো করছিল সেই ত্রুটিগুলো জানার জন্যে ক্লাসে যখন স্যার পড়িয়েছিলেন তা কিন্তু পরীক্ষার হলে বসে উপলব্ধি করা যায়। যাতে এই সমস্যাটা না হয় তাও চেষ্টা করা হচ্ছে এই ইভ্যালুয়েশন সিস্টেমের মাধ্যমে। তারপরে হচ্ছে ফ্যাসিলিটিস প্ল্যানিং। It helps the teacher in planning, organizing and implementing learning activities. তো এই সমস্ত কাজের জন্য আমরা দেখতে পাচ্ছি যে ইভ্যালুয়েশন সিস্টেমটা খুবই কার্যকরী। এছাড়া রয়েছে রিভিশন অফ কারিকুলাম, অর্থাৎ কারিকুলাম যে রয়েছে সেটাকে রিভিশন করা। তারপরে এছাড়া রয়েছে রিভিশন গেল। এবার হচ্ছে ইন্টার ইনস্টিটিউশনাল কম্পারিজন, মানে মনে করো তোমাদের স্কুল বা অন্য একটি স্কুল, দুজনের মধ্যে রেজাল্টের ভিত্তিতে কোন রেজাল্ট এগিয়ে কোন রেজাল্ট পড়ে, এগুলি কিন্তু আমরা জানি যে কিভাবে ইন্টার ইনস্টিটিউশনাল কম্পারিজন, অর্থাৎ কোনো ছেলে বেশি নাম্বার পাচ্ছে অন্য স্কুলের স্টুডেন্টরা সেটা দেখে তারও একটা কম্পিটিশন বাড়ছে এবং এইভাবে দেখা যায় যে একটা পরীক্ষায় যেটা একজন ফার্স্ট হলেও একটা স্কুলে যখন সার্বিক দিক দিয়ে দেখা হয় তাহলে কিন্তু এটা একটা আলাদা হয়ে দাঁড়ায়। তো এই ক্ষেত্রে ইভ্যালুয়েশন সিস্টেমটা খুবই দরকার, কারণ আমাদেরকে দেখতে হবে যে সঠিক ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে কিনা। তারপরে রয়েছে সাবমিশন অফ প্রোগ্রেস রিপোর্ট টু প্যারেন্টস। এছাড়া যখন আমরা ইভ্যালুয়েশন প্রসেস করি তাহলে ওই ইভ্যালুয়েশনের ফলাফলটা আমরা প্যারেন্টসদের কাছে পাঠিয়ে দেয়, যারা দেখে বুঝতে পারে এই বিশেষ করে এই ইভ্যালুয়েশন সম্পর্কে। ওকে, তো এবং বিশেষ করে তারা বুঝতেও পারে যে পিতামাতারা যে তাদের ছাত্রছাত্রী তাদের সন্তানটা কতটা ইমপ্রুভ করতে পারছে। এরপরে ক্লাসিফিকেশন অফ ইভ্যালুয়েশন টেকনিক। ইভ্যালুয়েশন টেকনিককে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কোয়ান্টিটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটিভ টেকনিকগুলি কি হচ্ছে, এক হচ্ছে রিটেন এক্সামিনেশন, দুই হচ্ছে ওরাল এক্সামিনেশন এবং তিন হচ্ছে প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন। তো তোমরা অবশ্যই প্রথম দুটি চিনতেই পারছো, বুঝতেই পারছো। তারপরে রয়েছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, রয়েছে কোয়ালিটেটিভ টেকনিক। প্রথমে রয়েছে অবজারভেশন অ্যান্ড ইন্টারভিউজ। আমরা কারোর কোয়ালিটি জানতে পারবো তাকে পর্যবেক্ষণ করে বা তার ইন্টারভিউ নিয়ে। তাই এগুলো কিন্তু কোনো রিটেন বা কোনো স্পোকেন জিনিস নয়, এগুলো হচ্ছে তার কোয়ালিটি ডিপেন্ডেন্ট, তাই জন্য বলা হয়েছে কোয়ালিটেটিভ টেকনিক। তারপরে রয়েছে চেকলিস্ট, তারপরে রয়েছে রেটিং স্কেল, কিউমুলেটিভ রেকর্ডস, এভরিথিং, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ। ওকে, তারপরে এবারে আমরা চলে আসি টিচিং এইডস, অর্থাৎ শিক্ষায় সাহায্যকারী উপাদান। আমরা এই ক্ষেত্রে কনফুসিয়াসের একটা উক্তি আমরা তোমাদের সামনে তুলে ধরবো। এক হচ্ছে তিনি বলেছেন, আই হিয়ার, আমি শুনি, অ্যান্ড আই ফরগেট, আমি ভুলে যাই, আই সি, আমি দেখি, অ্যান্ড আই বিলিভ, এবং বিশ্বাস করি। তো এইখান থেকে আমরা দেখতে পেলাম যে একটা টিচিং এইড কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থাৎ কোনো কিছু তথ্য জানতে, কোনো কিছু তথ্যের যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের পরিধি বাড়াতে টিচিং এইড খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথমে চলে আসি বেনিফিটস অফ টিচিং এইডস, অর্থাৎ উপকারিতাগুলি কী কী। এক হচ্ছে মোটিভেশনাল ইফেক্ট, অর্থাৎ মোটিভেশন করতে গেলে এই ইফেক্ট খুবই জরুরি। তারপরে রয়েছে সাপ্লিমেন্ট অ্যান্ড কমপ্লিমেন্ট অফ ভার্বাল ইনস্ট্রাকশন। যে ভার্বাল আমরা যে কথা বলি সেই কথাটা আমি যদি এখানে তোমাদের বোঝানোর স্বার্থে শুধু যদি স্লাইডগুলো ইউজ করতাম লেখার মতো, তাহলে এতটা ইন্টারেস্টিং হতো না। যদি না আমি পাশে পিকচারগুলোকে আমি যদি সাইড বাই সাইড রাখি টিচিং এইড হিসাবে, তাই তোমাদের বুঝতে সুবিধা হয় যে এটি এই জিনিস বা এই অংশে এই জিনিস করছে। তারপরে রয়েছে ক্লিয়ার ইমেজেস, এবারে পরিষ্কার একটা চিত্র দরকার, অর্থাৎ টিচিং এইড কোনো কিছুকে বুঝতে গেলে অর্থাৎ সিম্পলিসিটি করতে গেলে এই টিচিং এইডস হিসাবে এটাকেই গুরুত্ব দেওয়া হয়। তারপরে রয়েছে ভ্যারাইটি,
একটা টিচিং এইড প্রত্যেক দিন সেই একই টিচিং এইড বা আমি যদি তোমাদেরকে পড়াচ্ছি সেই একই ধরনের স্লাইড প্রতিনিয়ত ব্যবহার করি তাহলে তোমাদের কিন্তু বোরিং চলে আসবে। তারপরে রয়েছে ফ্যাসিলিটেটস হেলদি ক্লাসরুম এনভায়রনমেন্ট, অর্থাৎ টিচিং এইডে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে ক্লাসরুমের যে অ্যাকচুয়াল যে সার্কামস্টেন্স, অ্যাকচুয়াল যে পরিধি তার থেকে অধিক, তাই এই ক্ষেত্রে স্বাস্থ্য সম্বন্ধীয় কিছু কথা বলা যেতে পারে বা এই টিচিং এড সাহায্য করে সেগুলোকে মনে করিয়ে দিতে। তারপরে হচ্ছে প্রমোশন অফ সায়েন্টিফিক টেম্পার, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতির মতো টিচিং এইডকেও ব্যবহার করা হয়ে থাকে। তারপরে রয়েছে বেটার রিটেনশন, একটা ছেড়ে গেলাম, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার অর্জনের ক্ষেত্রে আমরা কিন্তু গো ধরে বসে থাকতে পারি না, আমাদেরকে এগিয়ে চলতে হবে এবং আমাদের অধিকারটাকে ছিনিয়ে আনতে হবে। ওকে, তারপরে চলে আসি, এবারে হচ্ছে বেটার রিটেনশন, অর্থাৎ কোনো কিছুকে মানে কি বলতে পারি, কোনো কিছু তথ্য আমরা যদি অর্জন করে থাকি সেই তথ্যের আমাদের এই মস্তিষ্কে স্থায়িত্ব হওয়া খুবই কঠিন, যদি না ওই তথ্যগুলি আমরা কি করছি, আমরা যদি সেগুলোকে পরবর্তী সময়ের জন্য কোথাও আমরা কিন্তু সেটাকে গুরুত্ব দিচ্ছি। তাই জন্য হচ্ছে আর রিইনফোর্সড অর্থাৎ জোর দেওয়ার জন্য টিচিং এইটা খুবই জরুরি। এরপর হচ্ছে পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং অ্যান্ড ট্রেনিং। এবারে এই টিচিং এইডস ব্যবহারের মাধ্যমে একটা নতুন তারুণ্য নিয়ে আসে, নতুন একটা তাড়না নিয়ে আসে শিক্ষার পদ্ধতি হিসাবে, এবং বিশেষ করে এবং এই পদ্ধতি অর্থাৎ এই পজিটিভ ট্রান্সফার এবং এই লার্নিংটাকে আমরা ট্রেনিং হিসাবে দেখে থাকি, এবং এই ট্রেনিংটা সর্বক্ষণ চলে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এরপরে হচ্ছে টিচিং এইডসের উপাদানগুলি নিয়ে আলোচনা করব। আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রজেক্টেড এইডস, দ্বিতীয় হচ্ছে নন প্রজেক্টেড এইডস। বুঝতেই পারছো, যেটা হচ্ছে লাইট ব্যবহার হবে প্রজেক্টের উপর, আর এটা হচ্ছে নন প্রজেক্টেড যেখানে আলো ব্যবহার নয়। প্রজেক্টেড এইডসের মধ্যে রয়েছে ফিল্মস, স্লাইডস, ওভারহেড প্রজেক্টর, এপিডিয়াস্কোপ, ভিডিও প্রজেক্টর, ফিল্ম স্ট্রিপস। আমার মনে হয় তোমরা নিশ্চয়ই ফিল্ম সম্পর্কে জানো, স্লাইডও সম্পর্কে জানো, যে বিশেষ করে স্লাইডটা হচ্ছে এক প্রকার কি বলবো হোয়াইট বোর্ডের মতো, যেই হোয়াইট বোর্ডে বিভিন্ন রকম বা একটা স্ক্রিন হতে পারে যেখানে প্রজেক্টরের মাধ্যমে আলো ফেলা হবে এবং সেই আলোর দ্বারা একটা চিত্র ফুটে তুলবে। এরপর রয়েছে ওভারহেড প্রজেক্টর, এটাও সেই একই টাইপের কিন্তু এর গোল বা লক্ষ্য ডিফারেন্ট। ওকে, এটার মাধ্যমে আমরা কি দেখতে পারি যে টিচাররা স্টুডেন্টদের দিকে ইন্টারলিঙ্ক করতে পারবে এবং তাদের সামনে দাঁড়িয়ে একটা অস্বচ্ছভাবে পেছনে সেই সমস্ত লেখাগুলি যেগুলোকে নিয়ে তিনি ডিপেন্ডেন্টলি ভিডিও লেকচারটি দিচ্ছেন বা পড়াচ্ছেন তার কিন্তু একটা তথ্য চলে যায়। তাই জন্য ওভারহেড প্রজেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে এপিডিয়াস্কোপ। এই এপিডিয়াস্কোপ হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমরা শ্যাডোই ইমেজ বলতে পারি। এই শ্যাডোই ইমেজের মাধ্যমে আমরা কোনো কিছু তথ্যকে হাইলাইট করতে পারি। এগুলো এপিডিয়াস্কোপ গেল। তারপরে হচ্ছে ভিডিও প্রজেক্টার্স, এটাও একটা সুন্দর একটা প্রক্রিয়া বা সুন্দর একটা টিচিং এড। এটার মাধ্যমে আমরা দেখতে পারি যে কোনো বিশেষ তথ্যকে ভিডিওর আকারে স্লাইড না করে একটা সঠিক ফ্লোতে দেখানো হয়েছে। এরপর রয়েছে ফিল্ম স্ট্রিপস, এটাও হচ্ছে এক প্রকার সেই প্রজেক্টেড এইডসের মধ্যে। তারপরে চলে আসি নন প্রজেক্টেড এইডস। প্রথমে রয়েছে গ্রাফিক এইডস, অর্থাৎ যেগুলি আমরা দেখতে পারবো খালি চোখে, এবং যেগুলি হচ্ছে এক হচ্ছে চার্টস অর্থাৎ তালিকা, দুই হচ্ছে ফ্ল্যাশ কার্ডস, তিন হচ্ছে পোস্টার্স, তারপরে রয়েছে পিকচার্স অ্যান্ড ফটোগ্রাফস, গ্রাফস, ম্যাপস, ডায়াগ্রাম। এগুলো সবই আলোচনার সুবিধার্থে আমি কিন্তু স্কিপ করে যাচ্ছি, কারণ এগুলো ম্যাক্সিমাম তোমরা জানো, এবং যদি না জেনে থাকো আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি টিচিং এইডস নিয়ে পার্টিকুলারলি তোমাদেরকে একটা ভিডিও করে দেবো। নেক্সট হচ্ছে ডিসপ্লে বোর্ডস। এগুলি যেমন হতে পারে ব্ল্যাক বোর্ড, হোয়াইট বোর্ড, বুলেটিন বোর্ড, প্ল্যানেল বোর্ড, ম্যাগনেটিক বোর্ড, রেক বোর্ড। এবারে সব থেকে বড় যেটা জরুরি হচ্ছে যে এই ডিসপ্লে বোর্ডসগুলির মধ্যে যে ব্ল্যাক বোর্ডের কথা বললাম সেটা হচ্ছে সব থেকে প্রাচীন শিক্ষানীয় পদ্ধতির একটি উদাহরণ। এছাড়া রয়েছে থ্রিডির মধ্যে রয়েছে মক আপ এবং
থ্রির মধ্যে রয়েছে বক্স আপ, এবং তারপরে রয়েছে অবজেক্ট অফ স্পেসিমেন পাপেলস, তারপরে রয়েছে অডিও এডস। এই অডিও এডসটা কি? এটা যে কোনো রেডিও রেকর্ডিং হতে পারে, বা ডিজিটাল অডিও হতে পারে, টেলিভিশন হতে পারে, টেলিফোন অ্যান্ড মোবাইলও হতে পারে। এছাড়া রয়েছে অ্যাক্টিভিটি এইডস, অর্থাৎ যেখানে স্টুডেন্টদের ইনভলভমেন্ট রয়েছে ফিজিক্যালি, ফিল্ড ট্রিপস, এক্সপেরিমেন্ট, ড্রামাটিক অ্যান্ড প্রোগ্রামড ইনস্ট্রাকশনস। ওকে, এগুলো সবই হচ্ছে এক প্রকার অ্যাক্টিভিটি এইডস, অর্থাৎ কার্যকারী বিশেষ। এবারে চলো আমরা দেখে নিই কি ইনফরমেশন অ্যাবাউট দ্য টিচিং, এই টিচিং রিলেটেড কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য। প্রথম হচ্ছে লার্নিং ডিসঅর্ডার্স, অর্থাৎ এই শিক্ষা অর্জনের ক্ষেত্রে আমাদের যে সমস্ত ত্রুটিগুলি হয় সেগুলো নিয়ে বিভিন্ন রকমের রোগসমূহ। প্রথমে রয়েছে ডিসক্যালকুলা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো বিশেষ গাণিতিক ক্ষেত্রে সেই গাণিতিক নাম্বার এবং অ্যারিথমেটিক অপারেশনগুলো যে বুঝতে পারে না তাকে বলা হয় ডিসক্যালকুলিয়া। এরপর রয়েছে ডিসগ্রাফিয়া, অর্থাৎ এখানে বলা হয়েছে হ্যান্ডরাইটিং এবং তাদের লেখার মধ্যে যেখানে সেখানে স্পেস দিয়ে দেওয়া এবং ভুল অর্থ প্রদান করা, এগুলো হচ্ছে ডিসগ্রাফিয়া। ওকে, তারপরে রয়েছে ডিসলেক্সিয়া। এইটা আসলে একটা সমস্যা যেটাকে ধরা হয়েছে যে যেখানে অনেক সময় দেখা যায় যে তারা খুব সহজে কোনো কিছুকে চিনতে পারে না, এবং তার শব্দগুলি যেন যেন মনে হয় যেন তিনি যেন কোনো কিছু বুঝতেই পারছে না এবং তিনি কোনো উপলব্ধিও করতে পারছে না। তাই ডিসলেক্সিয়া মূলত আমরা চোখের রোগ বলতে পারি। তারপরে হচ্ছে ডিসফাসিয়া অর আফাসিয়া। এটি একটি সমস্যা সমাধানের মতো একটা জিনিস, এবং এটি আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে যে ব্যক্তি বুঝতে পারে না স্পোকেন ল্যাঙ্গুয়েজ, তাকে বলা হয় ডিসফ্যাসিয়া বা অ্যাফাসিয়া। এবারে চলে আসি সাম গ্রেট টিচার্স, কিছু বিখ্যাত বিখ্যাত শিক্ষক এবং তাদের লেখা। প্রথমে যেটা হচ্ছে কনফুসিয়াস। কনফুসিয়াসকে বলা হয়ে থাকে ফার্স্ট প্রাইভেট টিচার ইন টুডে। তারপরে রয়েছে কি ফ্রেডরিক ফ্রয়েভেল, তিনি হচ্ছেন কিন্ডারগার্টেন স্কুলের ফাউন্ডার ফ্রেডরিক ফ্রয়েভেল। এরপর রয়েছে জন অ্যামোস, তিনি করেছেন কি মডার্ন এডুকেশনের ফাদার তাকে বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে অ্যানে সুলিভান, তিনি হচ্ছেন প্রথম গ্র্যাজুয়েট স্তরীয় একটি যারা বধির, কানে শুনতে পায় না, তাদের জন্য একটি কলেজ, এবং সেই কলেজের একজন রেপুটেড একজন ব্যক্তি হচ্ছেন এই বিশেষ করে আমাদের এই ব্যক্তি, অর্থাৎ তার নাম হচ্ছে অ্যানে সুলাইভান। তারপরে হচ্ছে ডক্টর সার্ভেপল্লী রাধাকৃষ্ণন, তোমরা নিশ্চয়ই জানো তার জন্মদিন 5 সেপ্টেম্বরকে সেলিব্রেট করা হয় একটাই উদ্দেশ্যে, সেটা হচ্ছে টিচার্স ডে হিসাবে। তারপরে রয়েছে সাবিত্রী ফুলে, ইনি হচ্ছেন প্রথম মহিলা যিনি একজন ভারতে প্রথম শিক্ষকতায় যোগ দেন। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্টস ইন এডুকেশন অ্যান্ড ইটস প্রপোনেন্টস। ওকে, প্রথমে হচ্ছে যে বেসিক এডুকেশন, এটার প্রপোনেন্ট কি মহাত্মা গান্ধী। তারপরে রয়েছে লার্নিং টু টেক প্লেস ইন নেচার অ্যান্ড ফ্রম নেচার, অর্থাৎ প্রকৃতির মধ্য থেকেই শিক্ষা, এবং এই প্রকৃতিই হচ্ছে শিক্ষাগুরু, আর এটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে রয়েছে ইন্টিগ্রাল এডুকেশন বাই অরবিন্দ। এরপরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ফোকাস অন স্পিরিচুয়াল অ্যাকসেপ্টস অফ ইন্ডিয়ান ফিলোসফি, আর এটা লিখেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপরে রয়েছে এডুকেশন টু ট্রান্সফার লার্নিং ইটিসি। ওকে, এবং এই ট্রান্সফর্ম বিশেষ করে এডুকেশন টু ট্রান্সফর্ম হিউম্যান মাইন্ড, এটা বলেছেন যে কৃষ্ণমূর্তি। এরপর রয়েছে এক্সপেরিমেন্টাল টিচিং, এটা করেছেন জন ডিউই। সেলফ এডুকেশন থ্রু ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়ালিটি, এটা করেছেন মারিয়া মন্টেসরি। এবং কিন্ডারগার্টেন এবং নো ফর্মাল গেটিং নেচার ইজ দ্য অনলি টিচার বাই রুশো। এই সমস্ত তথ্যগুলি অবশ্যই দেখবেন। তারপরে চলে আসি লাস্টে, একেবারে শেষে, সেখানে চলে আসছে কিছু গুরুত্বপূর্ণ দিনগুলি যেগুলি সবই খুবই স্মরণীয় আমাদের ক্ষেত্রে। 4 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ব্রেলি ডে, অর্থাৎ ব্রেলি নিশ্চয়ই জানো যে কোনো তথ্যকে আমরা যদি কোনো অন্ধত্ব রোগে ভুগছে তাকে তার পড়ানোর জন্য যদি আমরা ব্যবহার করি, বা কানে কম শুনে
তাকে জন্য ব্যবহার করার জন্য ব্যবহার করি, তখন তাহলে আমরা দেখব যে তাকে শিক্ষা দিতে গেলে তাদেরকে এইরকম শিক্ষা দেওয়া হয়, কারণ এখানে একটা কাঠের পাটাতন রাখা হয় যেখানে শব্দগুলিকে উঁচু দিকে একটু বোঝানোর জন্য করে রাখা হয়। তারপরে রয়েছে 24 জানুয়ারি, এটা হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে এবং এটাকে বালিকা দিবসও বলা হয়। তারপরে রয়েছে ফেব্রুয়ারি, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এবং তারপরে চলে আসি 28শে ফেব্রুয়ারি হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে, এটা জানো নিশ্চয়ই চন্দ্রশেখর ভেঙ্কট রমন একটা সুন্দর আবিষ্কার করেছিল, তার সেই আবিষ্কারের নিরিখে। তারপরে রয়েছে 21 জুন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে, জাস্ট কিছুদিন আগেই হয়ে গেল। তারপরে রয়েছে 5 সেপ্টেম্বর, সেটা হচ্ছে টিচার্স ডে, আর কিছু বলার নেই এনার সম্পর্কে টিচার্স ডে নিয়ে। তারপরে রয়েছে 8 সেপ্টেম্বর, এটা হচ্ছে টিচার্স ডে অল ওভার দ্য ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, এটা সাক্ষরতা দিবস আন্তর্জাতিক। তারপরে রয়েছে 5 অক্টোবর, এটাকে বলা হয়েছে ওয়ার্ল্ড টিচার্স ডে, বিশ্বের শিক্ষক দিবস। তারপরে রয়েছে 11 অক্টোবর, ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড। 20 অক্টোবর ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে। 1 নভেম্বর ন্যাশনাল এডুকেশন ডে এবং 14 নভেম্বর হচ্ছে চিলড্রেন্স ডে। আসলে এটা জওহরলাল নেহরু জন্মদিবসে উদযাপিত করা হয়ে থাকে। এবং 20 নভেম্বর হচ্ছে ইউনিভার্সাল চিলড্রেন্স ডে। তো আশা করি মোটামুটি টিচিং অ্যাপটিটিউড নিয়ে সব কিছুই মোটামুটি ক্লিয়ার করতে পারলাম। এছাড়া কিছু কিছু টপিক যদিও থেকে যে আছে, সেই টপিকগুলো আমরা লার্জলি এক্সপ্লানেশন করব, এক একটা লেকচার ধরে করব। যেহেতু পরীক্ষা খুব শীঘ্রই এগিয়ে আসছে, তাই প্রথমত আমাদেরকে 10টি ইউনিট একেবারে ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার ওয়েতে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলোকে গুরুত্ব দিয়ে পড়ে যেতে হবে। ঠিক আছে, ভালো থাকবে সবাই, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে। ওকে, ধন্যবাদ।